আমাদের মাঝে উপস্থিত আছেন মুজাফফর ভাই, মুজাফফর হোসেন, কথা সাহিত্যিক। আপনি যদি কিছু বলতেন এবার। মুজাফফর হোসেন। মঞ্চে যারা আছেন, এমটি চেয়ার, সামটাইম আমরা জানি যে এমটি ইজ মাস মোর মিনিংফুল, মাস মোর পাওয়ারফুল। তো স্যারের চেয়ারটি খালি আছে। হাসনাত আব্দুল আমরা জানি যে গতকাল ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কারে তিনি আজীবন সম্মাননা অর্জন করেছেন। তো স্যারকে হয়তো সাক্ষাতেই শুভেচ্ছাটা দিতে হবে। আর মঞ্চে যারা আছেন এবং আপনারা সামনে যারা আছেন সবাইকে আবার শ্রদ্ধা জানাই। আজকে আমার কাছে মনে হচ্ছে মানে আপনাদেরকে দেখে প্রথমে যখন এলিজাবা ফোন করেছিলেন ভাবছিলাম যে খুব ঘরোয়াভাবে অল্প অল্প কয়েকজন থাকবে, আমরা আড্ডা দিব। কিন্তু এরকম ফর্মাল অনুষ্ঠান হবে এরকম এই দুইটি বই নিয়ে এখন আমার কাছে মনে হচ্ছে যে আমার আসলে ভেবেচিন্তেই হাঁ করতে হতো। আর সমস্যা হলো মানে এই বই আসলে আমার ব্যক্তিগতভাবে যে ফিল্ডে আমি কাজ করি প্রত্যক্ষভাবে বলব যে তার সঙ্গে সম্পৃক্ত না। ভ্রমণের ব্যাপারটি আমি কেন বলছি সেটা। কিন্তু তারপরও হ্যাঁ করেছি কারণ এটা সমস্যা সম্ভবত বয়সের সমস্যা। আমরা লাঞ্ছনে পড়েছিলাম যে I am too young to have learned to say no to a woman. হ্যাঁ, তো আমি যখন ফোন দিয়েছেন আমি না শুনেই বলছি ইয়েস। তো যাই হোক এনিওয়ে তো আমার ভ্রমণে কেন বলছি যে আমার এখানে অনেকেই ভ্রামণিক আছেন, পর্যটক আছেন, এলিজা বিনতে এলাহি তো আসেনি। আমার সমস্যা হলো আমি আর্মচেয়ার যেটা বলে যে ট্রাভেলার অনেকটা ঐরকম। এক হচ্ছে ঘরে বসে তো থাকি, কিন্তু কোথাও গেলেও আমি আর্মচেয়ার মানে চেয়ারেই থাকি। কারণ আমার খুব একটা বাইরে দেখা হয় না। আমি খুব বই নিয়ে যাই বা একটা জায়গায় বসে থেকে আমি আসলে অনেকটা কন্টেমপ্লেশন এর মতো বসে থাকতে পছন্দ করি এবং যে কারণে হয়েছে যেমন লাস্ট 10 ইয়ার্স আমি একই জায়গায় গেছি সেন্ট মার্টিন এবং আবার এবছরেও যাব। একই জায়গায় একই এতে বসে থাকি এবং ওই জায়গার প্রতি একটা মায়া তৈরি হয়। তো এটা আমার মনে হয় না যারা ভ্রমণ করেন তাদের এক্সাইটমেন্টটা অন্য জায়গায়। তো সেইটা সেই অর্থে বললাম যে আমি যারা ভ্রামণিক আছেন তাদের সঙ্গে ঠিক আমার নেচারটা যায় না। মানে আমার যে ব্যক্তিগত বৈশিষ্ট্য। কিন্তু অন্য একটা জায়গায় ভ্রমণ করতে আমি পছন্দ করি সে টেক্সটের মধ্য দিয়ে। যেটা এই ২ টা বই পরবর্তীতে আমি যখন বই হাতে পেলাম, আমি আগেই বললাম আমি না জেনেই আসলে হ্যাঁ করেছি। কিন্তু বই যখন পেলাম তখন আমার জন্য সুবিধা হলো যে ইন্টারভিউ। আমরা জানি সবাই সাক্ষাৎকার পড়তে কিন্তু আমাদের খুব ভালো লাগে। তো এই ২ টা বই ইন্টারভিউ এর যে প্রসঙ্গে সেটা আমি খুব সংক্ষেপেই বলব। কারণ আমরা জানি যে আজকে মোড়ক উন্মোচন বেশি কিছু বলার প্রয়োজন নাই। যে আমি ২ জন মানুষকে বিশেষ করে যদি ১ম এ আসি হাসনাত আব্দুল হাই যে আমাদের জেনারেশন যাদের চোখ দিয়ে আসলে বাংলাদেশকে দেখা যে সেই ধরুন পার্টিশনের আগে, পার্টিশনের পরে যতগুলো চ্যাপ্টার আমাদের ইতিহাসে তৈরি হয়েছে, মোমেন্টস অফ দ্য হিস্ট্রি সবগুলো যদি আমরা টেক্সটের মধ্যে দিয়ে জানি, যে জার্নির কথা আসলে বললাম যে এন্ড অফ দ্য ডে আমাদের আসলে জার্নি করতেই হয়। সেই জার্নি যাদের মধ্য দিয়ে করি সেই মানুষটির একজন হচ্ছে হাসনাত আব্দুল হাই এবং যাকে আমি মনে করি যে রেনেসাঁস ম্যান বলে একটা যে কথা আমরা টার্ম ব্যবহার করি যে একজন মানুষ যিনি নানানমুখী জ্ঞানে সমৃদ্ধ হবেন এবং যার ইন্টারেস্ট থাকবে জ্ঞানের প্রত্যেকটা বিষয়ের উপর। সেই রকম একজন মানুষ কিন্তু হাসনাত আব্দুল হাই। ফলে তার কাছ থেকে আমরা যেমন ফিকশন পাই, ফিকশনই তার আমরা জানি যে প্রায় ৭০ টির মতো উপন্যাস লিখেছেন। কিন্তু ট্রাভেলগ এইটা আমার খুব বেশি জানা ছিল না। ৮-৯ টি তার ভ্রমণ গদ্যের বই। কিন্তু অন্যান্য ক্ষেত্রেও ইকোনমিক্স নিয়ে বিভিন্ন ক্ষেত্রে তার বিপুল আগ্রহ। এই মানুষটার ইন্টারভিউ এইজন্য কথাটা বললাম যে এই মানুষটার ইন্টারভিউ যখন এই ব্যক্তির ইন্টারভিউ তখন আমাদের জন্য সেখানে অবশ্যই অনেক কিছু শেখার বিষয় থাকে এবং এর মধ্যে আছেও সেটা ছোট, ছোট বিষয়ে। এবং আরেকটি বই আমি ২ টো বইকে একটু মেলাবো শেষে। আরেকটি বই যেটা শামীম আমিনুর রহমানের কথা বলছি যে আমি তাকে আসলে অনেক আগে থেকে চিনি লেখার। সাজ্জাদ ভাই যেটা বললেন যে আমি ঈদ সংখ্যার লেখার মধ্য দিয়ে। আমি ব্যক্তিকে চিনতে চাই আসলে লেখককে তো লেখার মধ্য দিয়ে চেনা উচিত। তো তাকে আমি আমার মনে হয় যে কন্টিনিউ কোনো ঈদ সংখ্যা হয়তো খুব ১ টা ২ টো বাদ যেতে পারে। সব ঈদ সংখ্যাই আমরা পড়ি। এবং আমার কাছে মনে হয়েছিল যে মানুষটা একটা শিশু। এবং অনেস্টলি কারণ একজন শিশু ছাড়া তার আগ্রহের জায়গাগুলো যদি দেখেন যে কালেকশন কি করেননি মানে ক্যামেরা থেকে টেলিভিশন রেডিও থেকে গ্রামোফোন থেকে রেকর্ড থেকে হোয়াট নট মানে বই তো মানুষজন কালেকশন করে বই পত্রিকা সেটা তো আছেই চিত্রকলা পেইন্টিং নানান ধরনের। তবে একটা জিনিস ওনার আগ্রহ ছিল কালেকশন করেছেন কিনা জানি না, না করেই ভালো বোধ হয় কামান। কামানের উপরেও আগ্রহ। কামান বাড়ি থেকে কালেকশন করা যায় আমি জানি না, সংগ্রহ করা যায় কিনা। তো এই মানুষটা বিপুল বিষয়ে তার আগ্রহ। শুধু এগুলো না যে তিনি বাইজিদের নিয়ে কাজ করার যে তার আগ্রহের জায়গাটা, ছোট, ছোট অনেক অনুষঙ্গ থাকে সোসাইটিতে যেগুলো আমরা ওভারলুক করে যাই। কিন্তু একটা সমাজকে ধরতে গেলে ওইগুলো বাদ দিয়েও ধরা যায় না। তো আমাদের দুর্ভাগ্য ওই জায়গাতেই বলছিলাম যে আমরা তো আসলে
জাতি হিসেবে খুব জানি না যে কিভাবে এটাকে ডিফাইন করা যায়, যে আমরা আমাদের কোনো কিছু ধরে রাখিনি। আমাদের একটা ভেরি রিসেন্ট হিস্ট্রি যে মুক্তিযুদ্ধ, সেটা নিয়ে বিতর্ক তো আছেই, নানান রকম ন্যারেটিভস। কিন্তু আমরা যে হাজার বছরের ইতিহাস বলি, সেই ইতিহাসের কি জানি আমরা, আমাদের এই জেনারেশন? আজকে আমি ভাবছিলাম যে হাসনাত আব্দুল হাইয়ের যখন কর্মজীবনে প্রবেশ করলেন, তখন জন্ম হলো শামীম আমিনুর রহমানের। শামীম আমিনুর রহমান যখন এক্স্যাক্টলি যখন উনিও কর্মজীবন শুরু করলেন, তখন জন্ম হয়েছে আমার। মানে ৩টা জেনারেশন আরকি লিঙ্কেজ বলছি। কিন্তু আমরা আমাদের এই জেনারেশন এসে আসলে আমরা কি পেয়েছি দেখেন জাতির কাছে। একজন ব্যক্তি শামীম আমিনুর রহমান যে কালেকশনটা করতে পেরেছেন, আমরা অ্যাজ এ রাষ্ট্র কিন্তু সেই জায়গায় আমরা রাষ্ট্রকে পাইনি। যে কারণে এটা কেন ইম্পর্টেন্ট? যে কারণে আমাদের যত বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ আপনি দেখবেন যে আমাদের যদি একটা জাতি যদি তাদের যে ন্যাশনাল রিসোর্সেস যদি বলি, সেইগুলো যদি সংগ্রহ না করে, বিশেষ করে কালচারাল হেরিটেজ যেটা বলি, তাহলে যেটা হয় কি, যে আমাদের যে ডাইভার্সিটি সেটা আমরা বুঝবো কি করে যে আমাদের রুটটা কোথায়, এবং আমাদের রুটের মধ্যে ব্লেন্ডেড উইথ সো মেনি কালচারাল এলিমেন্টস, এবং সেইটা তো আমাদের বোঝার সুযোগ নাই। ফলে আমাদের কালচারাল এই যে ট্র্যাডিশনাল যে নানান রকম এলিমেন্টস, এইগুলোর মধ্য দিয়ে যেটা সুবিধাটা হয়, যে আমাদের জাতিগত যে ন্যারেটিভ সেগুলো আমরা ধারণ করতে পারি এবং সেই ডাইভার্সিটিটা ফিল করতে পারি। আমাদের জেনারেশন এখন অতি সহজে আমরা তখন কিন্তু নানানভাবে আমাদেরকে বিপথে পরিচালিত করা সম্ভব হচ্ছে, কারণ আমরা আমাদের রুট জানি না। এখন রুট যখন জানি না, তখন আমি কি করে আইডেন্টিফাই করব, কি করে জানবো যে আমি কে, আমার যারা অ্যানসেস্টার্স তারা কারা, জানছি না। কিন্তু আমাদের অ্যানসেস্টার কিন্তু রাইট ট্র্যাকেই ছিলেন, কিন্তু তাদেরকে আমরা শুধুমাত্র এইমাত্র চর্চার পরম্পরার কারণে কিন্তু আমরা হারিয়ে ফেলছি। একজন শামীম আহমেদ কিন্তু সেই আমিনুর রহমান সরি, তিনি কিন্তু সেই কাজটি করেছেন, এবং সেই কাজটি আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে এই কাজটি একটা রাষ্ট্রের জন্য কত গুরুত্বপূর্ণ। তার ইন্টারভিউ পড়তে গিয়েও আমি সত্যিকার অর্থে যেহেতু পড়াশোনা করছিলাম, আমি খুব নতুন তথ্য এখানে পাইনি। কিন্তু যারা নতুন রিডার, আমি দুটো বইই বলি, কারণ হাসনাত আব্দুল হাইয়ের অটোবায়োগ্রাফিতেই কথাগুলো লিখেছেন। আমি কয়েকটা পড়েছি যে তার ছোটবেলার আপব্রিঙ্গিং এইগুলো। আবার স্যারের লেখাতেও আমি যেগুলো পেয়েছি, যে আমি তার কালেকশন সম্পর্কে যেহেতু ফিজিক্যালি না দেখলেও, বা লাস্ট ন্যাশনাল মিউজিয়ামে যে হয়েছিল, যেটা রেকর্ডের এক্সিবিশন বা প্রদর্শনী এক ধরনের, সেখানেও গেছি। তো এই কাজগুলো আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এই কাজগুলো আমাদের করা উচিত। কারণ আমাদের জাতিসত্তা খুবই সমৃদ্ধ একটা জাতি এই জাতি, এবং এই জাতি সমৃদ্ধ কোনো একক ধর্মীয় বলি বা শুধুমাত্র বাঙালি বলি কোনো একক কারো কন্ট্রিবিউশন না। এই জাতি প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী যদি থেকে থাকে, আজকে আমাদের অনেকগুলো ভাষা পর্যন্ত এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। আমি আদিবাসীদের নিয়ে ছোট ছোট করে কাজ করি, দেখছি যে তাদের, এবং আমরা আদিবাসীদের আমাদের সাহিত্য সম্পর্কে আমরা জানিও না তাদের সম্পর্কেও। তো এই যে একটা জাতি মানে আমি বেশি কথা বলে ফেলছি দুঃখিত, আজকে আসলে সেই কথা বলার সুযোগ না। কিন্তু এই ক্ষোভ থেকে যে যখন আমরা বলি, দেখুন আরেকটা কথা বলে যাই, যে আমি দুজনের ইন্টারভিউ পড়তে গিয়ে দেখলাম যে তারা তো আমাদের ওই যে বললাম রেনেসাস ম্যান, যে তাদের তো সব ব্যাপারেই যে আগ্রহের জায়গা, এবং সমৃদ্ধ মানুষ, এবং তাদের মধ্যে ওই সংকীর্ণতা, যেটা এখন তো আমাদের মধ্যে সংকীর্ণ একটা মন মানসিকতা মানে গড়ে উঠেছে, সেইটা থেকে তারা কেন দূরে আছেন, এবং কেন আমাদের আগের জেনারেশন, সাজ্জাদ ভাইরাও সেই জেনারেশনেরই পরম্পরা বলবো, আমরা কেন ছুটে গেলাম? শামীম আমিনুর রহমান এবং আমি হাসনাত আব্দুল হাই ২-৩টা জিনিস যেমন দেখলাম স্টাডি করতে গিয়ে এই বই দুটো থেকে, যে তাদের পরিবার ছোটবেলা থেকে তাদের বইয়ের প্রতি ঠেলে দিচ্ছেন। দুজনেরই ক্ষেত্রেই তাদের লাইব্রেরিতে বাবা-মা পৌঁছে দিচ্ছেন। দেখবেন লক্ষ্য করে। দুজনের ক্ষেত্রেই শামীম আমিনুর রহমান উদ্বুদ্ধ হচ্ছেন একটা খ্রিস্টিয়ান কমিউনিটি দ্বারা, চার্চ আছে সেখানে, সেই জায়গা দ্বারা তিনি নতুন একটা কালচার সম্পর্কে তার আগ্রহ তৈরি হচ্ছে। এট দ্য সেম টাইম দেখেন হাসনাত আব্দুল হাইয়ের ক্ষেত্রে যেটা ঘটছে, তিনি যখন বই পড়ার আগ্রহটা তৈরি হচ্ছে, তখন তিনি একটা হিন্দু কমিউনিটি, হিন্দু ফ্রেন্ডস পান, উনি লিখছেন এই কথাগুলো এখানে। তারা তাকে ঠেলে নিয়ে যায় এবং তিনি তখন আরো বেশি বইয়ের প্রতি আগ্রহী হন। এখন যেটা হয়, এখন আমি ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে বলছি, যখন আমার বাসায় অনেক বন্ধু আছেন, আমি যেহেতু অনেকটাই নিধার্মিক মানুষ, বলতে অসুবিধা নাই। তো আমার বাসায় যারা আসেন তারা তো আমি ধর্ম দেখি না, কিন্তু আমার বাচ্চাকে বিল্ডিং এ বা বাচ্চার মাকে স্কুলের ওরা বলে যে তোমাদের বাসায় হিন্দু কেন আসে? এবং তারা শিক্ষিত মানুষ, আপনারা কিন্তু ধরে রেখেন, আমি বলছি এই ক্ষোভটা কেন ভিতর থেকে আসছে। এই মানুষগুলো কিন্তু সেই প্রশ্নের সম্মুখীন হয়নি এই ভূমিতেই। তার এই জায়গা থেকে আমরা কেন সরে গেলাম? এবং তাদের পরবর্তীতে আমরা দেখি ক্যাম্পাস লাইফটা যদি দেখি, ক্যাম্পাসে গিয়ে দেখি যে এখনকার নোংরা পলিটিক্স না, তারা ক্যাম্পাসে পলিটিক্স করছেন, তারা ক্যাম্পাসের সংস্কৃতি ভিত্তিক রাজনীতি। সেটা হাসনাত আব্দুল হাইয়ের এই সাক্ষাৎকারের মধ্যে পরিষ্কার করে বলেছেন উনি এই এর মধ্যে। এবং প্রত্যেকে তারা যখন কাজ করছেন ইউনিভার্সিটিতে দেয়াল পত্রিকা
বা দুজনেই কিন্তু স্টুডেন্ট লাইফেই পত্রিকার সম্পাদক ছিলেন। আমাদের জেনারেশন কি পত্রিকা কি চেনে কিনা? আমাদের জেনারেশন ক্যাম্পাসে ওই পরিবেশ পাচ্ছে কিনা? তাহলে আমরা আসলে কোন সামনে যাওয়া যাচ্ছি? যেখানে আমাদের আসলে তো মনে হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড হওয়া দরকার। আমাদের জাতির এখন দরকার একটা পজ। আমাদের স্টপ করা দরকার। আমাদের দরকার এখন লুক ব্যাক করা এবং তার জন্য এই ব্যক্তিগুলো এখনো আমাদের সামনে আছেন। আমাদের উচিত তাদের কাছ থেকে তাদের কাছে যাওয়া এবং তাদেরকে অনুসরণ করা। এই ২-১ টি কথা, আরো কথা বলতে ইচ্ছে করছে কিন্তু আমাদের আরো বক্তা আছেন তাদের কথা শুনবো আমি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আর এ দুটি বই আমরা অবশ্যই পড়বো এবং আমি চাই যে এলিজা বিনতে এলাহি এ ধরনের আরো সিরিজ আকারে যদি উনি আরো অনেকের উপর কাজ করেন, এটা একটা হ্যান্ডি বই এই অর্থে এটা আপনি আধা ঘন্টায় ১ ঘন্টায় পড়ে ফেলতে পারবেন। কিন্তু তাদের সমগ্র কাজের এক ছোট, ছোট চিহ্ন এই বইটাতে কিন্তু আছে। নানান প্রশ্নের মধ্য দিয়ে যে এই ব্যক্তিগুলোকে জানার জন্যে যদি at a glance এই সিরিজটাকে খুব বিবেচনা করা হয়, ইন ডেপথ না হলেও আমার মনে হয় এটা খুব কার্যকরী একটি সিরিজ হতে পারে যদি আরো কিছু আমরা এড করতে পারি। আর অক্ষর বৃত্তের কথা বলতে হয় তাদেরকে আমি অনেক আগে থেকে চিনি। বাংলাদেশে সবকিছু তো সেন্টার কেন্দ্রিক এবং এটা একটা অসুস্থতার লক্ষণ। তারা কিন্তু এক্ষেত্রে আর ব্যতিক্রম বলব তারা চিটাগংকে কেন্দ্র করে ওখান থেকেই পাবলিকেশন হাউস এবং ওখান থেকে কিন্তু ঢাকার বই বের করছে। ঢাকার অনেক প্রখ্যাত লেখক কিন্তু তারা বই বের করে অক্ষরবৃত্ত চট্টগ্রাম থেকে এবং তারা ওখান থেকেই কিন্তু ওদের মার্কেটিং সবকিছু করে। তো সেটাও আমাদের একটা বড় রকম দৃষ্টান্ত এবং তাদেরকেও আমাদের তালি দিয়ে অভিনন্দন জানাতে হয়। তো আপনারা ধন্যবাদ। ভালো থাকবেন।